হ্যালো স্টুডেন্ট, সকলকে পেশা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সৌমেন স্যার। আপকামিং যে এক্সামগুলো আছে সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য আমরা বিশেষ কোশ্চেন অ্যান্সার সিরিজ চালু করেছি। তো আগে দুদিন আমরা দুটো ক্লাস হয়েছে, আজকে তার পার্ট 3। আজকেও আমরা সেরকমই কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব ইন্ডিয়ান পলিটির উপরে। তো তোমরা যারা আগের ক্লাস দুটি দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলি দেখে নিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী যে ক্লাসগুলি আসবে তার নোটিফিকেশন তোমরা ঠিক সময় মতো পেয়ে যাও। তো চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। সংবিধানের কত নম্বর ধারায় ধর্ম, জাতি, জাতপাত বা ভাষার কারণে কোনো নাগরিককে ভর্তি হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না? অর্থাৎ ভর্তি হওয়া বলতে এখানে স্কুল বা কলেজের কথা বলা হয়েছে। সেখানে কোনো জাতি, ধর্ম বা জাতপাতের ভিত্তিতে বা কোনো ভাষার কারণে কাউকে সেই স্কুলে ভর্তি হওয়া থেকে আটকানো যাবে না, বা তার যে ভর্তি হওয়ার যে অধিকার সেখান থেকে বঞ্চিত করা যাবে না। অপশন কি আছে দেখো, 17 নম্বর ধারা, 27 নম্বর ধারা, 29 নম্বর ধারা, আর একটা আছে 21 নম্বর ধারা। দেখো এটার অ্যান্সার হবে 29 নম্বর ধারা। কি হবে? 29 নম্বর ধারা। 29 নম্বর ধারায় কি আছে আমরা জানি, আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারগুলি আছে তার মধ্যে আমাদের শিক্ষা ও সংস্কৃতির অধিকার কোথায় দেওয়া আছে, সেটা দেওয়া আছে কাদের? মাইনরিটি। শিক্ষা এবং সংস্কৃতির অধিকার কোথায় দেওয়া আছে? 29 নম্বর আর্টিকেলে বা 29 নম্বর ধারায়। দেখো আদার্স গুলো কি কি আছে, এটার অ্যান্সার হবে 29 নম্বর। দেখো 17 নম্বর ধারা কি আছে? অস্পৃশ্যতা দূরীকরণ, অর্থাৎ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ সমস্ত রকম অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে আর্টিকেল 17-তে। 27 নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে? 27 নম্বর আর্টিকেলে বলা হয়েছে ধর্মের উদ্দেশ্যে রাষ্ট্র কাউকে জোরপূর্বক কর প্রদানে বাধ্য করতে পারবে না। অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মের উন্নতির জন্য কোন রকম কর আদায় করতে পারবে না, বা কারোর কাছ থেকে জোরপূর্বক কর আদায় করতে পারবে না। রাষ্ট্র যে কর আদায় করে সেই কর কোনো একটা পার্টিকুলার ধর্মের জন্য রাষ্ট্র ব্যয় করতে পারবে না। ঠিক আছে। 21 নম্বর ধারা কি বলা হচ্ছে? 21 নম্বর ধারা বলা হচ্ছে জীবন ও ব্যক্তিগত সম্পত্তির অধিকার। সরি, এটা সম্পত্তি হবে না, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। জীবন এবং ব্যক্তিগত, এটা সম্পত্তির বদলে এটা হবে স্বাধীনতার অধিকার। জীবন ও স্বাধীনতার অধিকার। ঠিক আছে, ব্যক্তিগত জীবন স্বাধীনতার অধিকার 21 নম্বর ধারায় বলা হয়েছে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নগরপালিকা সম্পর্কে, বা এখানে বালিকা দেওয়া আছে, এটা নগরপালিকা হবে। ঠিক আছে, নগরপালিকা বা নগরপালিকা, এটা হবে নগরপালিকা। নগরপালিকা সম্পর্কে সংবিধানের সংশোধন কততম ও কোন তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে? নগরপালিকা বলতে এখানে পৌরসভার কথা বলা হয়েছে। ঠিক আছে, পৌর প্রতিষ্ঠান যে তৈরির কথা বলা হয়েছে, সেই পৌর প্রতিষ্ঠান সংবিধানের কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানের অন্তর্গত হয়েছিল বা সংবিধানে স্থান পেয়েছিল। কি আছে দেখো, 74তম, এবং সেই সঙ্গে আর একটা জিনিস বলা হয়েছে কততম সংশোধন এবং কোন তফসিলে অর্থাৎ কোন শিডিউলে যুক্ত হয়েছে এই নগরপালিকা বিষয়টি বা পৌরসভা বিষয়টি। কি আছে দেখো, 73তম সংবিধান সংশোধন, এবং যদি বলা হয় কত তফসিল তাহলে হচ্ছে সেটা দ্বাদশ তফসিল। সরি, এটা প্রথমটা বলা হয়েছে 74তম সংবিধান এবং দ্বাদশ তফসিল। 74তম সংবিধান সংশোধন এবং একাদশ তফসিল বা একাদশ শিডিউল, এবং 70তম সংবিধান সংশোধন বা প্রথম শিডিউল, এবং কোনোটিই নয়। এটার অ্যান্সার হবে 74তম সংবিধান সংশোধন, এবং তা কোথায় কোন তফসিলে দেওয়া আছে বা কোন শিডিউলে দেওয়া আছে, সেটা দেওয়া আছে শিডিউল 12, অর্থাৎ 12 নম্বর শিডিউলে এই পৌরসভার কথা বা নগরপালিকার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হলো অপশন বি। অপশন বি 74তম ও একাদশ, এটা ভুল দেওয়া আছে। দেখো এটার অ্যান্সার, এখানে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, এটার অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, 73তম এবং একাদশ নাই দ্বাদশ হবে। ঠিক আছে, একাদশ নাই দ্বাদশ, এটা হবে এটার রাইট অ্যান্সার। ওকে, এটা কত সালে হয়েছিল? এটা সালে হয়েছিল 1992 সালে এই নগরপালিকা বিল আনা হয়েছিল। ঠিক আছে, এই সঙ্গেই এর আগে যে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের যে ব্যবস্থা সেটা আমাদের সংবিধানে যুক্ত হয়েছে। ঠিক আছে, দেখো এখানে 74তম সংবিধান সংশোধনী আইন 1992 সালে 3 ধরনের স্থানীয় সরকারের কথা বলা হয়েছে। স্থানীয় কোথায়? শহরাঞ্চলে। কোথায়? শহরাঞ্চলে 3 ধরনের স্থানীয় সরকারের কথা বলা হয়েছে। ঠিক আছে,
এটা হবে শহরাঞ্চলে। শহরাঞ্চলে 3 ধরনের স্থানীয় সরকারের কথা বলা হয়েছে। কি কি? একটা হচ্ছে নগর পঞ্চায়েত, 2 নম্বর হচ্ছে পৌর পরিষদ, আর 3 নম্বর হচ্ছে পৌর নিগম। ঠিক আছে? পৌর নিগম মানে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন যেগুলো বড় বড় শহরে থাকে, আর পৌর পরিষদ বা পৌরসভা যেটাকে বলা হয় সেটা অপেক্ষিত ছোট শহরে থাকে, এবং নগর পঞ্চায়েত সেটা আরো ছোট শহরে থাকে। ঠিক আছে? দেখো 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছে? ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। পঞ্চায়েতের কটা স্তর রয়েছে? পঞ্চায়েতের 3টে স্তর রয়েছে। কি কি? প্রথম বা প্রাথমিক স্তর হলো গ্রাম পঞ্চায়েত, যেটা গ্রাম্য এলাকায় থাকে। পঞ্চায়েত সমিতি, যেটা ব্লক স্তরে থাকে বা মধ্যবর্তী স্তর যেটাকে বলা হয়। আর জেলা পরিষদ বা সর্বোচ্চ স্তর, যেটা জেলার মধ্যে থাকে। জেলার যে হেডকোয়ার্টার বা জেলার যে সদর শহর, সেখানে মূলত এই জেলা পরিষদ থাকে। ঠিক আছে? নেক্সট দেখো, স্পিকার তার পদত্যাগ পত্র কাকে জমা দেন? ঠিক আছে? দেখো অপশন কি আছে? প্রধানমন্ত্রী, ক্যাবিনেট সচিব, ডেপুটি স্পিকার, রাজ্যসভা চেয়ারম্যান। অর্থাৎ স্পিকার যদি পদত্যাগ পত্র তার জমা দিতে চান, স্পিকার কাকে তার পদত্যাগ পত্র জমা দেবে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে ডেপুটি স্পিকার। কি হবে? ডেপুটি স্পিকার। স্পিকার তার যে পদত্যাগ পত্র, তার যে রেজিগনেশন, সেটা ডেপুটি স্পিকার দেয়, এবং ডেপুটি স্পিকার যদি তার পদত্যাগ পত্র দিতে চায় তাহলে স্পিকারকে দেয়। সেই একই রকম জিনিস কোথায় হয়? রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র উপরাষ্ট্রপতিকে দেন, এবং উপরাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র রাষ্ট্রপতিকে দেন। এই একই ধরনের জিনিস। ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, প্রধানমন্ত্রী হতে গেলে সর্বনিম্ন কত বয়স হতে হবে? অর্থাৎ প্রধানমন্ত্রী হতে গেলে কত বয়স হতে হবে আমাদের? কি কি আছে অপশন? 35 বছর, 30 বছর, 25 বছর, 40 বছর। প্রধানমন্ত্রী হতে গেলে অ্যান্সার হবে 25 বছর। কত বছর? 25 বছর হতে হবে। কারণ যদি কেউ বিধানসভায় বা পার্লামেন্টে দাঁড়াতে চায়, তাহলে তার কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। আর 25 বছর বয়স হলে সে যেমন বিধানসভা বা পার্লামেন্ট বা সংসদের সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করে, সেই সঙ্গে সে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও অর্জন করে। তাহলে প্রধানমন্ত্রীর জন্য আলাদা কোনো বয়সের যোগ্যতা লাগে না। সে একজন বিধায়ক বা একজন যে সংসদ বা পার্লামেন্টের সদস্য হতে তার যে বয়স লাগে, সেই বয়সই প্রধানমন্ত্রী হতেও লাগে। ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি, 25 বছর। দেখো, রাষ্ট্রপতি হতে গেলে বা রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি দুজনের বয়স হতে গেলে কত বয়স লাগে? মিনিমাম 35 বছর বয়স লাগে। ঠিক আছে? কমপক্ষে 35 বছর না হলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে দাঁড়ানো যায় না। লোকসভা বা বিধানসভার সদস্য হতে গেলে 25 বছর বয়স লাগে। আর যদি এটা বলা হয়েছে বিধান পরিষদ এবং এটা রাজ্যসভা। ঠিক আছে? এটা হবে রাজ্যসভা। বিধান পরিষদ বা রাজ্যসভার যদি সদস্য হতে চাই, তাহলে তার বয়স হতে হবে 30 বছর। দেখো, আর একটা হচ্ছে পৌর প্রতিষ্ঠান বা পঞ্চায়েত। এটা হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থা। ঠিক আছে? পঞ্চায়েত রাজ ব্যবস্থা, পঞ্চায়েত রাজ ব্যবস্থা এবং পৌর প্রতিষ্ঠান। পঞ্চায়েত এবং পৌর প্রতিষ্ঠান, সেখানে সদস্য হতে গেলে 21 বছর বয়স হতে হবে। অর্থাৎ 21 বছর বয়স হলে আমরা পঞ্চায়েতের ইলেকশন বা পৌরসভার ইলেকশন আমরা দাঁড়াতে পারবো। ওকে, নেক্সট দেখো, রাজ্যপালের অবসর গ্রহণের বয়স সীমা কত? অর্থাৎ রাজ্যপাল যদি অবসর গ্রহণ করবেন যখন, তার সেই বয়স কত হতে হবে বা ম্যাক্সিমাম বয়স কত? দেখো, 60 বছর, 65 বছর, 70 বছর, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। রাজ্যপালের অবসর গ্রহণের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। ঠিক আছে? রাজ্যপালকে কে নিয়োগ করে? রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, এবং তার রাজ্যপালের যে কতদিন তিনি পদে থাকবেন সেটাও নির্ভর করে রাষ্ট্রপতির উপরে। অর্থাৎ প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, রাজ্যপালের পদে অধিষ্ঠিত থাকার যে সময়সীমা সেটা নির্ভর করে প্রেসিডেন্টের ইচ্ছার উপরে, কিন্তু তার ঊর্ধ্বসীমা কত সেটা বলে দেওয়া নেই। ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে কোন নির্দিষ্ট সময়সীমা নেই। এটার অ্যান্সার আগে থেকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স সর্বাধিক কতদিন বলবৎ থাকে? রাষ্ট্রপতির অর্ডিন্যান্স কতদিন বলবৎ থাকতে পারে? দেখো, রাষ্ট্রপতির, তার আগে জানো যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স কাকে বলে। আমরা জানি লোকসভায় বা রাজ্যসভায় বা বিধানসভায় সেগুলোতে আইন পাস হয়। ঠিক আছে? বা লোকসভা বা রাজ্যসভার সদস্যরা আইন পাস করেন। কিন্তু লোকসভা বা রাজ্যসভার অধিবেশন যদি বন্ধ থাকে, তাহলে কোনো আইন, সেই সময় যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আইন আনার প্রয়োজন হয়, তখন কে আইন আনতে পারেন? তখন আনতে পারেন রাষ্ট্রপতি আইন আনতে পারেন। কে আনতে পারেন? রাষ্ট্রপতি সেই সময় আইন আনতে পারেন। এই যে রাষ্ট্রপতির আইন, এটাকে বলা হয় অর্ডিন্যান্স। ঠিক আছে? এই অর্ডিন্যান্স কতদিন বলবৎ থাকে? সর্বাধিক কতদিন বলবৎ থাকে? দেখো, কি আছে? 6 মাস, 3 মাস, 6 মাস 6 সপ্তাহ, 3 মাস 3 সপ্তাহ। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 6 মাস 6 সপ্তাহ। কেন? কারণ হলো এই যে
রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স জারি করেন সেই অর্ডিন্যান্স জারি ততদিন থাকবে যতদিন না আবার নতুন করে কোনো সভা বসছে। অর্থাৎ সেই সময় সভা ছিল না বলেই রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করেছিলেন, এবং সভা যখন আবার বসবে তখন সেই সভা বসার 6 সপ্তাহের মধ্যে এই যে অর্ডিন্যান্স সেটা পাস করাতে হবে। তাহলে তো হলো 6 সপ্তাহ, তাই 6 মাস কেন? কারণ একটা অধিবেশন থেকে আরেকটা অধিবেশনের গ্যাপ 6 মাস হতে পারে। তাহলে সর্বাধিক এই যে অর্ডিন্যান্সের বয়স সেটা 6 মাস 6 সপ্তাহ হতে পারে। ওকে, তাহলে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার সি। তারপর দেখো, নাগরিকত্ব সম্পর্কিত বিষয়টি সংবিধানের কোন ভাগে আছে, অর্থাৎ কোন অংশে আছে, কোন পার্টে আছে এই নাগরিকতা সম্পর্কিত বিষয়টি, অর্থাৎ সিটিজেনশিপ যে জিনিসটি সেটি নাগরিকতা সেটি আমাদের সংবিধানের কত নম্বর পার্টে রয়েছে? কি কি? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে দ্বিতীয় ভাগ, অর্থাৎ আমাদের যে পার্ট 2 সেখানে এই নাগরিকতা বিষয়টি রয়েছে। ঠিক আছে, নাগরিকতা বিষয়টি কোথায় রয়েছে? পার্ট 2 তে। সেখানে বলা হয়েছে কারা ভারতের নাগরিক হবে, কারা ভারতের নাগরিক হবে না। ঠিক আছে, তারপরে দেখো 7 নম্বর, দেখো এখানে আরেকটা জিনিস দেখো, যে প্রথম ভাগ, আমাদের যে প্রথম ভাগ সংবিধানের প্রথম ভাগে কি বলা দেওয়া আছে? প্রথম ভাগ, সেখানে বলা যাবে যে ভারতবর্ষ এবং তার যে আঞ্চলিক বিস্তার, অর্থাৎ ইন্ডিয়া অ্যান্ড ইটস টেরিটরিজ। সেকেন্ড পর্যায়ে, সেকেন্ড ভাগে কি আছে? সেকেন্ড ভাগে, দ্বিতীয় ভাগে আছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ। তৃতীয় ভাগে কি আছে? তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, এবং চতুর্থ ভাগে আছে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, যেটাকে বলা হয় ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, এই যে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ, এখান থেকে কোশ্চেন আসে, এগুলো তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যকে কে নিয়োগ করেন? অর্থাৎ যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি যাকে আমরা বলি, তার যে সদস্যরা রয়েছে, মেম্বার রয়েছেন, তাদেরকে কে নিয়োগ করেন? কি কি আছে দেখো, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি। তাহলে এই ইউপিএসসি চেয়ারম্যান বা ইউপিএসসি সদস্য তাদেরকে কে নিয়োগ করেন? এটার অ্যান্সার হবে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ইউপিএসসি চেয়ারম্যানদেরকে নিয়োগ করেন। যদি প্রশ্ন করে স্টেট পিএসসি বা রাজ্য যে পাবলিক সার্ভিস কমিশন আছে এসপিএসসি, স্টেট পিএসসি, তাহলে তার অ্যান্সার হবে রাজ্যপাল। ঠিক আছে, রাজ্যপাল রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান বা সদস্য আছে তাদেরকে নিয়োগ করেন রাজ্যপাল। কিন্তু এখানে একটা জিনিস, যে রাজ্যপাল তাদেরকে নিয়োগ করতে পারলেও তাদেরকে কিন্তু অপসারণ করতে পারেন না। এই এসপিএসসি যারা মেম্বার বা চেয়ারম্যান আছে তাকে অপসারণ কিন্তু করতে পারেন রাষ্ট্রপতি। ঠিক আছে, তাদেরকে তাদের পদ থেকে অপসারণ করতে পারেন রাষ্ট্রপতি, কিন্তু নিয়োগ করেন রাজ্যপাল। এটা একটা ব্যতিক্রম, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে যিনি নিয়োগ করেন তিনি তাকে অপসারণ করতে পারেন, কিন্তু এটা হলো একটা ব্যতিক্রম, যেখানে রাজ্যপাল এসপিএসসি চেয়ারম্যান এবং মেম্বারদের নিয়োগ করেন, কিন্তু তাদেরকে অপসারণ করতে রাজ্যপাল পারেন না। কে পারেন? রাষ্ট্রপতি। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা। তাহলে দেখো, রাষ্ট্রপতি কাদেরকে কাদেরকে নিয়োগ করতে পারেন? দেখো দেখো, প্রধানমন্ত্রী এবং যে অন্যান্য মন্ত্রী আছে তাদেরকে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কিন্তু অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। 2 নম্বর দেখো, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের। 3 নম্বর হচ্ছে অ্যাটর্নি জেনারেলকে। অ্যাটর্নি জেনারেলকে আগের দিন আমরা জেনেছিলাম যে অ্যাটর্নি জেনারেল হলো ভারতের প্রধান আইন বিশেষজ্ঞ বা কেন্দ্র সরকারের প্রধান আইন পরামর্শদাতা। ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেলে আছে? 76 নম্বর, অর্থাৎ 76 নম্বর আর্টিকেলে এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন। মুখ্য নির্বাচন অর্থাৎ চিফ ইলেকশন কমিশনার এবং আদার ইলেকশন কমিশনারদের নিয়োগ করে। টোটাল 3 জন ইলেকশন কমিশনার আছে, একজন চিফ ইলেকশন কমিশনার, আদার্স 2 ইলেকশন কমিশনার বা 2 জন অন্যান্য নির্বাচন কমিশনার। অর্থ কমিশন অর্থাৎ ফিনান্স কমিশন চেয়ারম্যানকে নিয়োগ করেন এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করেন। স্থল, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, স্থল, বিমান এবং নৌবাহিনীর যে প্রধান রয়েছেন তাদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। আর কি? আর হচ্ছে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা আমরা এখানে এই কোশ্চেনটাতেই আমাদের আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন, তার চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, এই যে রাষ্ট্রপতি কাদেরকে কাদেরকে নিয়োগ করেন এটা তোমরা একটু নোট করে নেবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, নেক্সট দেখো, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী কার কাছে থাকে? রাষ্ট্রপতির কাছে। কেন্দ্রীয় যারা মন্ত্রী হয়, ক্যাবিনেট যে মিনিস্টার যারা হয়, তারা কার কাছে দায়ী থাকে? রাষ্ট্রপতির কাছে, স্পিকারের কাছে, লোকসভার কাছে, রাজ্যসভার কাছে। এটার অ্যান্সার হবে লোকসভার কাছে। কি হবে? লোকসভার কাছে। কেন্দ্রীয় যারা মন্ত্রী হন তারা কিন্তু একটা লোকসভায় যারা ক্ষমতাসীন দল হয় সেই দলের যারা নেতা নেত্রী আছেন বা সেই দলের যারা সদস্য আছে তারা মানে সেই যে ক্ষমতাসীন দল সেই দলের সদস্যদের মধ্যে থেকে প্রধানত বিভিন্ন মন্ত্রীদের নিয়োগ করা হয়, এবং তারা এই যে মন্ত্রীরা যারা হন তারা তাদের কাজের জন্য কিন্তু লোকসভার কাছে দায়ী থাকেন।
কার কাছে দায়ী থাকেন? লোকসভার কাছে দায়ী থাকেন। তাদেরকে তাদের কাজের জন্য লোকসভাকে তাদেরকে জবাবদিহি করতে হয় এবং লোকসভায় তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনা যায় এবং সেই অনাস্থা প্রস্তাব যদি লোকসভায় পাস হয়ে যায় তাহলে তাদেরকে বরখাস্ত করা হতে পারে বা তাদেরকে পদচ্যুত করা হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, লোকসভার কাছে কিন্তু তারা কালেকটিভলি রেসপন্সিবল, তারা যৌথভাবে রেসপন্সিবল। কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব পাস হয় তাহলে গোটা মন্ত্রী পরিষদকেই অবসর গ্রহণ করতে হয় বা গোটা মন্ত্রী পরিষদকে পদচ্যুত হতে হয়। ঠিক আছে, নেক্সট দেখো, কোন অধিকারকে কোনোভাবেই রোধ করা যায় না। কোন অধিকারকে কোনোভাবেই রোধ করা যায় না? ঠিক আছে, দেখো, বাক স্বাধীনতার অধিকার, ধর্ম পালনের অধিকার, শোষিত না হওয়ার অধিকার, বেঁচে থাকার অধিকার। আমরা বাক স্বাধীনতার অধিকার, ধর্ম পালনের অধিকার, শোষিত না হওয়ার অধিকার, এগুলো থেকেও আমরা কোন রকমে বেঁচে থাকতেও পারলেও বেঁচে থাকার অধিকার আমাদেরকে একান্তই প্রয়োজন। কারণ সবকিছু করতে গেলে আমাদের আগে দরকার কি? বেঁচে থাকা। তাহলে এটার অ্যান্সার কি হবে? বেঁচে থাকার অধিকার, রাইট টু লিভ, অর্থাৎ বেঁচে থাকার অধিকার। দেখো এখানে সংবিধানের 358 নম্বর ধারায় বলা হয়েছে, এখানে কি হবে? কোন সময়? সব সময় নয়, কিন্তু জাতীয় জরুরি অবস্থার সময়। কখন? জাতীয় জরুরি অবস্থার সময়, জাতীয় ইমার্জেন্সি বা ন্যাশনাল ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা, জরুরির সময়, জাতীয় জরুরির সময় কি হয়? জাতীয় জরুরি সময় 358 নম্বর ধারা অনুযায়ী আমাদের যে 19 নম্বর আর্টিকেল, 19 নম্বর ধারা, আমাদের যে 19 নম্বর ধারা বলা হয়েছে, সেই 19 নম্বর ধারায় যে আমাদের স্বাধীনতার অধিকার বলা হয়েছে, স্বাধীনতার অধিকার, এই অধিকারগুলি নিজে থেকেই বা স্বয়ংক্রিয়ভাবেই সেটা স্থগিত হয়ে যায়। কখন? জাতীয় জরুরি অবস্থার সময় আমাদের যে স্বাধীনতার অধিকার সেটা স্থগিত হয়ে যায়। কিন্তু 359 নম্বর ধারায় আমাদের অন্যান্য যে অধিকারগুলি আছে সেই অধিকারগুলি রাষ্ট্রপতি সেই অধিকারগুলি স্থগিত করতে পারেন। এক্সেপশন এখানে আছে, ব্যতিক্রম আছে 20 এবং 21 নম্বর ধারা, যেখানে কি বর্ণনা করা আছে? জীবন ও সম্পত্তির অধিকার। এই অধিকারটা কোনো মতেই সাসপেন্ড বা কোনো মতে স্থগিত করা যায় না। বাদ বাকি অন্যান্য যে অধিকারগুলি আছে সেগুলি স্থগিত হয়ে যায় বা স্থগিত করা যায় রাষ্ট্রপতির দ্বারা। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি? কোন অধিকারকে কোনোভাবে রোধ করা যাবে না? তাহলে তার অ্যান্সার হবে বেঁচে থাকার অধিকার, রাইট টু লাইফ, অর্থাৎ বেঁচে থাকার অধিকার বা জীবনের অধিকার। এই জীবনের অধিকার মানেই বেঁচে থাকার অধিকার। ঠিক আছে, নেক্সট দাও। সংসদে পরপর 2টি অধিবেশনের মধ্যে সর্বাপেক্ষা বেশি অবসর হতে পারে। অর্থাৎ পার্লামেন্টে আমরা জানি 3টে অধিবেশন বসে। ঠিক আছে, বাজেট অধিবেশন, মনসুন অধিবেশন বা বাদল অধিবেশন এবং উইন্টার অধিবেশন বা শীতকালীন অধিবেশন। এই 3টে অধিবেশন, একটা অধিবেশন থেকে আরেকটা অধিবেশন হওয়ার মধ্যে এই গ্যাপ, কত গ্যাপ হতে পারে? এই যে গ্যাপ, এই গ্যাপটাকে কিন্তু একটা নাম আছে, সেটা হলো রিসেস। এই রিসেস বা গ্যাপ কত সময় হতে পারে? একটা অধিবেশন থেকে শেষ হওয়ার পরে আরেকটা অধিবেশন শুরু হবে, এই যে সময় গ্যাপ, এই গ্যাপটা কত হতে পারে? 6 মাস, 9 মাস, 1 বছর, 3 মাস। এটার অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে 6 মাস। ঠিক আছে, 6 মাস সর্বাধিক গ্যাপ হতে পারে। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে বছরে 2টো অধিবেশন বসতেই হয়। ঠিক আছে, কারণ 6 মাস যদি গ্যাপ হয় তাহলে 2টো অধিবেশনে বেশি বসা যায় না, তাহলে 2টো অধিবেশন বসতেই হবে, কিন্তু জেনারেলি 3টে অধিবেশন বসে। ঠিক আছে, দেখো, সাধারণত পার্লামেন্টে তিনবার অধিবেশন বসে। কবার বসে? 3বার অধিবেশন বসে। কি কি? একটা হচ্ছে বাজেট অধিবেশন, একটা হচ্ছে বাদল অধিবেশন বা আর একটা হচ্ছে শীতকালীন অধিবেশন। বাজেট অধিবেশন কখন বসে? প্রথমেই বসে বাজেট অধিবেশন, এটা সর্বাধিক লংগেস্ট অধিবেশন। ঠিক আছে, লংগেস্ট সেশন এই বাজেট অধিবেশন, এটা ফেব্রুয়ারি থেকে মে। তারপরে বসে বাদল অধিবেশন বা মনসুন সেশন, এটা জুলাই থেকে সেপ্টেম্বর, এবং শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর। ঠিক আছে, 3টে অধিবেশন আমাদের বসে। আর এই অধিবেশনের যে গ্যাপ, এটাকে কি বলা হয়? রিসেস বলা হয়, বা এটাকে বলা হয় অবসর বা রিসেস। নেক্সট দেখো, কোন ব্যক্তি সংসদের কোন কক্ষের সদস্য না থাকা অবস্থায় মন্ত্রী হলে কতদিনের মধ্যে তাকে সংসদের সদস্য হতে হয়? অর্থাৎ পার্লামেন্টের সদস্য না হয়েও একজন ব্যক্তি কি হতে পারেন? মন্ত্রী হতে পারেন, কিন্তু তিনি সেইভাবে কতদিন পর্যন্ত মন্ত্রী থাকতে পারেন? অর্থাৎ সংসদের সদস্য না হয়েও তিনি কতদিন তার মন্ত্রী পদে থাকতে পারেন? দেখো অপশন কি আছে, 3 মাস, 6 মাস, 1 বছর, 9 মাস। এটার আনসার কি হবে? 6 মাস। নেক্সট কোশ্চেন দেখো, পঞ্চায়েত প্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে? অর্থাৎ পঞ্চায়েতে দাঁড়াতে গেলে, আমরা একটু আগে জানলাম যে পঞ্চায়েত এবং পৌরসভা দাঁড়াতে গেলে কত বয়স হতে হয়। দাঁড়াতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? কি কি? 25 বছর, 30 বছর, 18 বছর, 21 বছর। এটার আনসার কি হবে তাহলে? হ্যাঁ, এটির আনসার হবে 21 বছর। 21 বছর হলেই আমরা পঞ্চায়েত বা পৌরসভায় দাঁড়াতে পারবো বা ভোটে লড়তে পারবো। তারপর দেখো, ইউপিএসসির ক্ষেত্রে কোনটি ঠিক নয়? কি কি আছে দেখো, সদস্যরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, অবসর গ্রহণের বয়স 65 বছর, 65 বছর
মধ্যে তাকে অবসর গ্রহণ করতে হবে, অর্থাৎ 65 বছর পুজো গেলে তাকে বা পূর্ণ হলে তাকে অবসর গ্রহণ করতে হবে। আর একটা হচ্ছে অর্ধেক সদস্য অন্তত 10 বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, কেন্দ্র বা রাজ্য যে কোনো ক্ষেত্রে সরকারি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আরেকটা থাকবে, তাকে আরেকটা কি বলেছে, সর্বাধিক 10 বছর সদস্য থাকতে হবে। এটার অ্যান্সার কি হবে? দেখো এই তিনটে যে বলা হয়েছে, সদস্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, এটা ঠিক কথা। অবসর গ্রহণের বয়স 65 বছর, এটাও ঠিক কথা। আর অর্ধেক সদস্য 10 বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ তাদেরকে অন্তত 10 বছর সরকারি চাকরিতে কর্মরত থাকতে হবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে অপশন ডি। এটা কোনো শর্ত নয় যে সর্বাধিক 10 বছর সদস্য তাকে থাকতে হবে, তাহলে অপশন ডি। তারপর দেখো, কেন্দ্র রাজ্যের সম্পর্ক পর্যালোচনার জন্য সরকারিয়া কমিশন কবে গঠিত হয়েছিল? অর্থাৎ কেন্দ্র রাজ্যের যে সম্পর্ক, সেটা কেন্দ্র এবং রাজ্যকে, কেন্দ্রকে কতটা ক্ষমতা দেওয়া হবে, রাজ্যকে কতটা ক্ষমতা দেওয়া হবে, এই নিয়ে বিভিন্ন সময় কেন্দ্র রাজ্য যে সম্পর্ক সেটা পর্যালোচনার জন্য বিভিন্ন কমিশন এসেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশন হলো এই সরকারি কমিশন। এই সরকারি কমিশন কবে গঠিত হয়েছিল? 1980 সালে, 1983 সালে, 1987 সালে, 1990 সালে। এটার অ্যান্সার হবে অপশন বি, 1983 সালে সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল। আরো দুটো গুরুত্বপূর্ণ কমিশন ছিল, সেই দুটোই কমিশন হলো কি কি দেখো। একটা হচ্ছে রাজা মান্নান কমিশন, রাজা মান্নান কমিশন কত সালে? 1969 সালে। এবং আরেকটা ছিল পুঞ্চি কমিশন, যেটা 2007 সালে হয়েছিল। ঠিক আছে, সবচেয়ে তোমরা এই সরকারিয়া কমিশনটা কিন্তু অবশ্যই মনে রাখবে, সরকারিয়া কমিশন। ঠিক আছে, কত সালে? 1983 সালে। কিসের জন্য তৈরি হয়েছিল? কেন্দ্র রাজ্য সম্পর্কের পর্যালোচনা করার জন্য। তারপরে দেখো, ক বছর অন্তর অর্থ কমিশন নিযুক্ত হয়? অর্থ কমিশন কত বছর অন্তর নিযুক্ত হয়? ঠিক আছে, দেখো কি আছে, দেখো 4 বছর, 10 বছর, 5 বছর, 6 বছর। কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত হয়? অর্থ কমিশন অর্থাৎ ফিনান্স যে আমাদের কমিশন, শেষ কমিশন কত বছর? ফিনান্স কমিশনের কাজ কি? ফিনান্স কমিশনের কাজ হলো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক বন্টন নিয়ে তার সুপারিশ করা। ঠিক আছে, অর্থাৎ কত শতাংশ বা কত পার্সেন্ট যে রেভিনিউ, সেই রেভিনিউ কেন্দ্র রাজ্যগুলির মধ্যে বন্টন করবে, অর্থাৎ কেন্দ্র রাজ্যের মধ্যে রেভিনিউ কত শতাংশ হারে বন্টন হবে, এই যে জিনিস, এটা রেকমেন্ড করে, সুপারিশ করে কে? কমিশন। কোন কমিশন? অর্থ কমিশন বা ফিনান্স কমিশন। দেখো, তাহলে এটার অ্যান্সার হবে, ফিনান্স কমিশন কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত হন। কত বছরের জন্য? 5 বছরের জন্য ফিনান্স কমিশন নির্বাচিত। ফিনান্স কমিশন আমাদের সংবিধান কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল আছে 280, 280 নম্বর আর্টিকেলের আছে, তার ধারা 280 নম্বর ধারাতে আছে ফিনান্স কমিশন। ঠিক আছে, ফিনান্স কমিশন টোটাল সদস্য হচ্ছে 5 জন, একজন প্রধান, একজন চেয়ারম্যান থাকেন, আর 4 জন অন্যান্য কমিশনার থাকেন, আর তারা 5 বছরের জন্য নির্বাচিত হন। দেখো দেখো আর্টিকেল 280 ফিনান্স কমিশন। প্রথম অর্থ কমিশন কবে তৈরি হয়েছিল? 1951 সালে। কে ছিলেন প্রথম অর্থ কমিশনার? কাকে নিয়োগ করা হয়েছিল? না, চেয়ারম্যান কাকে নিয়োগ করা হয়েছিল অর্থ কমিশনের? কেসি নিয়োগীকে। আর হচ্ছে নিয়োগ কে করেন এই ফিনান্স কমিশনারকে? সেটা হলো রাষ্ট্রপতি। আর সদস্য সংখ্যা কত? 4+1। আর অর্থ কমিশন বর্তমানে চেয়ারম্যান কে? বর্তমানে চেয়ারম্যান হচ্ছে এন.কে. সিং। তিনি হচ্ছেন 15 অর্থ কমিশনের চেয়ারম্যান, 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান। ভারতীয় সংবিধানের কয় ধরনের ক্ষমতার তালিকা রয়েছে? ভারতীয় সংবিধানে কয় ধরনের ক্ষমতার তালিকা রয়েছে? দেখো, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে, এবং 3টি তালিকার মধ্যে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা বন্টন করা হয়েছে। কটি তালিকার মধ্যে? 3টি তালিকার মধ্যে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে অপশন সি। কি হবে? অপশন সি। 3টি তালিকা। কি কি তালিকা? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। দেখো কোন কোন তালিকায় কটি বিষয় রয়েছে। দেখো, কেন্দ্র তালিকায়, অর্থাৎ কেন্দ্র যে বিষয়গুলিতে আইন তৈরি করতে পারবে, 100টি বিষয় রয়েছে। রাজ্য তালিকায় 61টি বিষয় রয়েছে, এবং যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট যেটাকে বলছে, সেটাতে 52টা রয়েছে। দেখো, প্রথমে কিন্তু 100টা বিষয় ছিল না, প্রথমে ছিল 97 বিষয়। অনেক সময় এই 97 অপশনে দিয়ে দেয়, 100 অপশনে থাকে না, তখন তোমাদের 97 অ্যান্সার করতে হবে। রাজ্য তালিকায় 61টি বিষয় আছে, আগে যেটা ছিল 66টি বিষয়, এবং যুগ্ম তালিকায় রয়েছে 52টি বিষয়, যেটা আগে ছিল 47টি বিষয়। হাইকোর্টের একজন বিচারক কত বছর বয়স পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকতে পারে? হাইকোর্টের বিচারক তিনি কত বছর বয়স পর্যন্ত তিনি তার পদে থাকতে পারবেন? 65 বছর, 60 বছর, 62 বছর, 58 বছর। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে অপশন সি, 62 বছর। ঠিক আছে, যদি সুপ্রিম কোর্টের বলতো তাহলে তার অ্যান্সার হতো, সুপ্রিম কোর্ট যদি বলতো তাহলে তার অ্যান্সার হতো 65 বছর। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? কত নম্বর আর্টিকেলে অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে? আমরা একটু আগে জানলাম যে অর্থ কমিশন কত নম্বর আর্টিকেলে রয়েছে,
অর্থ কমিশন রয়েছে 280 নম্বর আর্টিকেলে। কত নম্বর? 280 নম্বর আর্টিকেলে। তাহলে এটা অ্যান্সার হবে অপশন বি। নেক্সট দেখো, নিম্নোক্ত পদগুলির কোনটি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই? কোন পদটি ভারতীয় সংবিধানে উল্লেখ নেই? কি কি আছে দেখো, সংবিধানের এই পদটির কোনো উল্লেখ নেই। কি কি আছে? রাজ্যসভার উপাধ্যক্ষ অর্থাৎ ডেপুটি স্পিকার অফ রাজ্যসভা, লোকসভার ডেপুটি স্পিকার, তারপরে দেওয়া আছে রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আর উপপ্রধানমন্ত্রী। বলো, এটার অ্যান্সার হবে অপশন ডি, উপপ্রধানমন্ত্রী। রাজ্যসভার ডেপুটি স্পিকার, স্পিকার রয়েছেন, স্পিকার তো নেই, উপাধ্যক্ষ অর্থাৎ ডেপুটি চেয়ারম্যান এবং চেয়ারম্যান থাকেন। চেয়ারম্যান আমরা জানি যে রাজ্যসভার চেয়ারম্যান হলেন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি, অর্থাৎ রাজ্যসভায় যিনি চেয়ারম্যান হবেন তিনি উপরাষ্ট্রপতি হবেন। তারপরে অর্থাৎ উপরাষ্ট্রপতি যিনি হবেন তিনি রাজ্যসভার চেয়ারম্যান হবেন, এটা উল্টো, ঠিক আছে। বি দেখো, লোকসভার ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার আছেন, স্পিকারও আছেন। রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার, রাজ্য বিধানসভার স্পিকার ডেপুটি স্পিকার দুটোই আছে। কিন্তু উপরাষ্ট্রপতি পদ, বলতো আমাদের দেশে এখন কোন উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী রয়েছেন? আমাদের দেশে কোনো উপপ্রধানমন্ত্রী রয়েছেন না, আমাদের সংবিধানে কোথাও উপপ্রধানমন্ত্রীর পদটির উল্লেখ নেই। তাহলে কি আমাদের দেশে কোনোদিন উপপ্রধানমন্ত্রী হননি? তাহলে এটার অ্যান্সার কি হবে? উপপ্রধানমন্ত্রী। দেখো কে কে আমাদের ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী হবে না, এটা উপপ্রধানমন্ত্রী হবে, ঠিক আছে। উপপ্রধানমন্ত্রী কে হয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এবং ভারতের শেষ উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন LK আদবানি, ঠিক আছে। এর মাঝেও আরো কেউ কেউ হয়েছিলেন, তবে সব প্রথমটা এবং শেষটা আমরা তোমার মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেল। অনঅফিসিয়ালি, কারণ কনস্টিটিউশনে এটা নেই, ঠিক আছে। তারপরে দেখো, ভারতের রাষ্ট্রপতি এতদিন পর্যন্ত সারা দেশে কতবার জাতীয় আপদকালীন অবস্থা ঘোষণা করেছেন? আজ পর্যন্ত কতবার জরুরি অবস্থা বা এমার্জেন্সি জারি করেছেন? কোন ধরনের এমার্জেন্সি? ন্যাশনাল এমার্জেন্সি। কি কি আছে? কখনো নয়, শুধু একবার, শুধু দুইবার, শুধু আর তিনবার। এটার অ্যান্সার হবে তিনবার। আজ পর্যন্ত তিনবার ভারতের জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। কবার? তিনবার। কি কি? 1962 সালে ভারতের সঙ্গে চায়নার যুদ্ধের সময়, 1971 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের সময় এবং 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের কারণে, ঠিক আছে। এই সময় ছিলেন ইন্দিরা গান্ধী তখনকার প্রধানমন্ত্রী, এবং এই 71 সালে তখনও ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন। এই যে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হয় এবং ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962 সালে, ঠিক আছে। তো অভ্যন্তরীণ গোলযোগের কারণে 1975 সালে। তাহলে আজ পর্যন্ত কবার হলো? তিনবার, ঠিক আছে। যদি বলে আর্থিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি কতবার জারি হয়েছে আমাদের দেশে? একবারও এখনো পর্যন্ত হয়নি, অর্থাৎ ফিনান্সিয়াল এমার্জেন্সি আমাদের দেশে একবারও হয়নি, ঠিক আছে। এই যে জাতীয় জরুরি অবস্থা কত নম্বর আর্টিকেলে রয়েছে? এটা রয়েছে 352 নম্বর আর্টিকেলে, 352 নম্বর আর্টিকেল, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রথম নির্বাচন কমিশনার হলেন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? SS বর্মা, BC রায়, সুকুমার সেন, HJ কানাইয়া। এটার অ্যান্সার হবে সুকুমার সেন। সুকুমার সেন। দেখো, ভারতের এই যে নির্বাচন কমিশন কবে তৈরি হয়েছিল? ভারতের নির্বাচন কমিশন 1950 সালের 24শে জানুয়ারি। সেই কারণেই এই দিনটাকে, এই 24শে জানুয়ারিকে আমাদের জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়, ঠিক আছে। জাতীয় ভোটার দিবস হবে কবে পালন করা হয়? 24শে জানুয়ারি, কারণ ওই দিনটিতে আমাদের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। আমাদের প্রথম নির্বাচন কমিশনার কে? সুকুমার সেন। আমাদের নির্বাচন কবে হয়েছিল? আমাদের নির্বাচন হয়েছিল 1951-52 সালে, ঠিক আছে। তাহলে প্রথম দেখো, ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951-52 সালে, ঠিক আছে। কারণ নির্বাচন 51 সালে শুরু হয়েছিল এবং 52 সালে নির্বাচন সম্পন্ন হয়েছিল। ভারতীয় নাগরিকতা আইন, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কোন খ্রিস্টাব্দে পাস হয়? ভারতীয় নাগরিকতা আইন কবে পাস হয়? 1950 সালে, 1955 সালে, 1967 সালে এবং 1999 সালে। এটার অ্যান্সার হবে 1955 সালে ভারতের নাগরিকতা আইন পাস হয়, এবং সেই আইনে বলা হয় কারা কারা ভারতের বা কিভাবে ভারতের নাগরিকতা পাওয়া যেতে পারে এবং কিভাবে ভারতের নাগরিকতা হারিয়ে যাবে। লস অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যান্ড গেইন অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ বা অ্যাকুয়ার অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ, এই সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হবে 1955 সালে। তারপর দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে? অর্থাৎ মৌলিক অধিকার বিরোধী কোনো আইন রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না, অর্থাৎ এমন কোনো আইন রাষ্ট্র আনতে পারবে না যা আমাদের যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, তাকে ভায়োলেট করে, ঠিক আছে। তাহলে কি কি আছে? অপশন এ দেখো, 13, 14, 15, 16। এটার অ্যান্সার হবে অপশন এ। 13 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে আমাদের যে মৌলিক অধিকার সেটা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না, এবং এটা লঙ্ঘন করতে পারে এরকম কোনো আইন
কেন্দ্র আনতে পারবে না বা রাজ্য সরকারও আনতে পারবে না। ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে। অর্থাৎ মৌলিক অধিকার বিরোধী কোনো আইন যদি আসে তাহলে সেই আইনটাকে কে বাতিল করে দিতে পারে? আমরা একটু জানলাম যে 13 নম্বর আর্টিকেল অনুযায়ী কোনো রকম মৌলিক অধিকার বিরোধী কোনো আইন আনতে পারবে না, এবং সেই রকম কোনো আইন আনলে আমরা কার দ্বারস্থ হতে পারবো? সেই আইনটাকে নাকচ করে দেওয়ার জন্য আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবো, এবং সেই সঙ্গে আমরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারবো। কি? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ের দ্বারস্থ হতে পারবো। তাহলে এটার অ্যান্সার কি হবে? অপশন সি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই কি করতে পারেন? মৌলিক অধিকার বিরোধী কোনো আইন আনলে তাকে বাতিল করে দিতে পারেন। দেখো এখানে, দেখো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে নাগরিকরা 32 নম্বর যে আর্টিকেল রয়েছে, এই 32 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে, এবং 226 নম্বর আর্টিকেল অনুযায়ী হাইকোর্টের কাছে আবেদন করতে পারে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি করে? এই মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য আদেশ, নির্দেশ বা লেখ জারি করতে পারে। আদেশ, নির্দেশ বা লেখ জারি করতে পারে। এইটাকেই বলা হয় রিট। রিট বলা হয়। কি বলা হয়? রিট। কয় প্রকার রিট আছে? 5 প্রকার রিট আছে। 5 প্রকার রিট। কয় প্রকার? 5 টাইপস অফ রিট। এগুলো আমরা যখন ডিটেলস কোনো ক্লাস করব তখন আমরা এগুলো নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে? শুধু এখন জেনে রাখো 5 প্রকার রিট কখন জারি করতে পারেন, আর হাইকোর্ট জারি করতে পারে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী, এবং সুপ্রিম কোর্ট জারি করতে পারে 32 নম্বর আর্টিকেল অনুযায়ী, যখন আমাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়। নেক্সট দেখো, সর্বশেষ সংবিধান সংশোধনীটি হলো, অর্থাৎ ভারতের সর্বশেষ যে সংবিধান সংশোধন। এখনো পর্যন্ত সংবিধান সংশোধন কতগুলি হয়েছে? দেখো কি কি আছে? 102, 103, 104, 105। এটার অ্যান্সার হবে 105। লাস্ট আমাদের যে সংবিধান সংশোধন হয়েছে 105। কততম? 105তম। তাহলে এটার অ্যান্সার কি হবে? অপশন ডি। ঠিক আছে? তাহলে আরো দেখো কোন কোন 100 থেকে 105 পর্যন্ত, এগুলো খুব ইম্পর্টেন্ট সংবিধান সংশোধন বা অ্যামেন্ডমেন্ট, সেগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। কি কি আছে দেখো। 100 নম্বর কি আছে? বাংলাদেশের সঙ্গে আমাদের যে ছিটমহল হস্তান্তর হয়েছিল। ছিটমহল হস্তান্তর কি? বাংলাদেশের কিছু অংশ ভারতের অন্তর্ভুক্ত ছিল এবং ভারতের কিছু অংশ বাংলাদেশের ভেতরে ছিল। সেই যে ভারতের অংশটা, যে অংশটা বাংলাদেশের ভেতরে ছিল সেটা ভারতকে দিয়ে দেওয়া হয়, বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়, এবং বাংলাদেশের যে অংশটা ভারতের ভেতরে ছিল সেটা ভারতকে দিয়ে দেওয়া হয়। এই যে ছিটমহল হস্তান্তর, এটা কত নম্বর আর্টিকেলে হয়েছে? আর্টিকেলের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে, সেটা হচ্ছে 100 নম্বর সংবিধান সংশোধন। 101-এ কি আনা হয়েছিল? দেখো, পণ্য পরিষেবা, যেটা জিএসটি। জিএসটি কত নম্বর আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের মাধ্যমে আনা ছিল? 101। 102-এ কি আছে? 102-এ আছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ ওবিসি যে আছে, ওবিসি, এই ওবিসিদের কে কি দেওয়া হয়? সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। আগে সাংবিধানিক মর্যাদা ছিল না, কিন্তু 102তম সংবিধান সংশোধনের মাধ্যমে তাদেরকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। ঠিক আছে? বা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়। 103-এ কি দেওয়া আছে? আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সরকারি চাকরি, অর্থাৎ আমাদের যে ইডব্লিউএস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এই ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বা আর্থিকভাবে পিছিয়ে পড়া যে শ্রেণী, তাদের জন্য সরকারি চাকরিতে 10%, কত? 10%, 10% মানে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। 104তম সংবিধান সংশোধনে কি হয়? লোকসভা এবং রাজ্য বিধানগুলো সভাগুলিতে যে অ্যাংলো ইন্ডিয়ান, লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে নিয়োগের ব্যবস্থা ছিল, এবং রাজ্য বিধানসভাতে 1 জনকে অ্যাংলো ইন্ডিয়ানকে সদস্য পদ দেওয়ার একটা ব্যবস্থা বা তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা ছিল। এই যে সংরক্ষণের ব্যবস্থা, এটা 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে তুলে দেওয়া হয়। এটা আর নেই, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য কোনো সংরক্ষণ নেই আমাদের রাজ্য বিধানসভায় হোক বা লোকসভাতেই হোক। ঠিক আছে? লোকসভায় ছিল 2 জনের, রাজ্য বিধানসভায় ছিল 1 জনের। 105তম দেখো, লাস্ট যেটা বলা হলো, এখানে যে প্রশ্নটা এসেছে, এখানে কি বলা যায়? এখানে সামাজিক এবং শিক্ষাগত ভাবে যে অন্যান্য অনগ্রসর শ্রেণী ছিল, তাদেরকে চিহ্নিত করার ক্ষমতা কার হাতে ছিল? তাদের ক্ষমতা দেওয়া ছিল, প্রথমে ছিল রাজ্য সরকারের হাতে, কিন্তু সেটা কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক আছে? সেটাকে আবার রাজ্য সরকারকে ফিরিয়ে দেওয়া হলো, অর্থাৎ কারা এসসি এসটি বা অনগ্রসর শ্রেণী হবে সেটা ঠিক করতে পারবে রাজ্য সরকার। ঠিক আছে? তাহলে নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারেন কে? অর্থাৎ ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ মানে কি? ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ। ইমপিচ কথার অর্থ হলো অপসারণ কে করতে পারেন। দেখো কি আছে? বিশেষ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা, সংসদ। সংসদ মানে পার্লামেন্ট। এটা অ্যান্সার হবে পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের যারা সদস্য, লোকসভা এবং রাজ্যসভার যারা সদস্য, তারাই রাষ্ট্রপতিকে ইমপিচ বা অপসারণ করতে পারে। তারপরে দেখো, হেবিয়াস কর্পাস শব্দটির সঠিক বর্ণনা। দেখো, আমরা একটু আগে জানলাম যে 5 ধরনের রিট হয়। এই 5 ধরনের রিটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিট হলো এই হেবিয়াস কর্পাস। এই হেবিয়াস কর্পাস শব্দটির অর্থ কি? দেখো কি আছে? কোন ব্যক্তিকে
জেলের ভিতর আটকে রাখা, কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা, কোনো ব্যক্তিকে অপসারণ করা, উপরের কোনোটি নয়। এটার অ্যান্সার হবে কোনো ব্যক্তিকে সশরীরে আটকে রাখা। অর্থাৎ কোনো সরকারি কর্তৃপক্ষ বা অন্যান্য কর্তৃপক্ষ যেই হোক, কাউকে জোরপূর্বক আটকে যদি রাখে এবং সেই বিষয়ে সুপ্রিম কোর্টে যদি কেউ নালিশ জানায় সেই ব্যক্তির হয়ে, তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেই হোক সেই ব্যক্তিকে কোর্টের সামনে সশরীরে হাজির করার নির্দেশ দিতে পারেন এবং তার যে আটক সেটা ইলিগ্যাল হলে তাকে তৎক্ষণাৎ মুক্তি দেওয়ার আদেশ দেন। ঠিক আছে, এটাই হলো হেভিয়াস কর্পাস। তাহলে অপশন বি, কোনো ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা। ঠিক আছে, তারপর দেখো, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে। অর্থাৎ কে কোন সংস্থার সুপারিশের ভিত্তিতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে রাজস্ব, সেটা এই প্রশ্নটা মনে হয় আগেও আমরা একবার পেয়েছিলাম, তাও আমরা দেখিনি। দেখো কি কি, পরিকল্পনা কমিশন, অর্থ কমিশন, জাতীয় উন্নয়ন পরিষদ, সরকারি হিসাব রক্ষা সমিতি। এটার অ্যান্সার কি হবে? কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টিত হয় কার সুপারিশের ভিত্তিতে? সেটা হবে অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে। কোন কমিশন? অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে বা ফিনান্স কমিশনের সুপারিশের ভিত্তিতে। তারপর দেখো, অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়। অর্থ কমিশন যেটা, সেটা রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়। প্রত্যেক 2 বছর অন্তর, প্রত্যেক 3 বছর অন্তর, প্রত্যেক 5 বছর অন্তর, প্রত্যেক 4 বছর অন্তর। কি হবে এটার অ্যান্সার? এটার অ্যান্সার হবে প্রত্যেক 5 বছর অন্তর। কত বছর? 5 বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয়। এবং কে গঠন করে অর্থ কমিশনকে? কে নিয়োগ করে? নিয়োগ করে রাষ্ট্রপতি। কার দ্বারা অর্থ কমিশন? রাষ্ট্রপতি। অর্থ কমিশন কত নম্বর আর্টিকেলে আছে? আগেই বলেছিলাম 280 নম্বর আর্টিকেল। কতজন মেম্বার হয়? 4+1, অর্থাৎ 5 জন মেম্বার নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। অর্থ কমিশনের কাজ কি? কেন্দ্র রাজ্যের মধ্যে যে রাজস্ব বন্টন সেই সংক্রান্ত সুপারিশ করে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই থাকলো। নেক্সট ক্লাসে আমরা এরকম আরো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে শেয়ার করো এবং তোমরা কমেন্ট করে জানাও ক্লাসটা তোমাদের কেমন লাগলো। তো থ্যাংক ইউ।